শব্দর পথ চলার সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বেল আইকনটি প্রেস করুন নতুন নোটিফিকেশন পেতে। বিষ্ণুদের কবিজীবনের মূল সূত্র খুঁজতে গেলে দেখা যায় জীবন নামক চলিষ্ণু চঞ্চল জটিল ব্যাপারটির প্রতি দৃষ্টিকে অক্ষুণ্ণ রেখেই তাকে সমাধান করতে হয়েছে কাব্যিক টেকনিকের নানা রহস্য। তার বৈদগ্ধ্য বাংলা কাব্যজগতে প্রায় কিংবদন্তির শামিল। তিনি তার শিল্প সাধনায় যা প্রতিভাত করলেন তা হল মানুষের অধ্যয়নের বিষয়, মানুষ, জীবনের জীবন। আজ 18ই জুলাই বিষ্ণুদের 111তম জন্মদিন উপলক্ষে শব্দ বাচিক চর্চা কেন্দ্রের নিবেদন বিষ্ণুদের ভালোবাসার কবিতা। শব্দর আমন্ত্রণে অনুষ্ঠানের প্রথম পর্বে বিষ্ণুদের কবিতা পাঠে থাকছেন সম্মানীয় বাচিক শিল্পী নাজমুল আহসান ও অমিত চক্রবর্তী। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে থাকছেন সম্মানীয় বাচিক শিল্পী দীপঙ্কর সেন, শর্মিষ্ঠা চক্রবর্তী ও ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। দুটি পর্বেই বিষ্ণুদের কবিতা নিয়ে আলোচনায় থাকছেন কবি ও প্রাবন্ধিক সুমন গুণ। আমাদের অনুষ্ঠানে আজ অতিথি হিসাবে পেয়েছি অধ্যাপিকা রুক্মিণী দেকে, যিনি সম্পর্কে কবি বিষ্ণুদের পৌত্রী। প্রথম পর্বে তার কাছ থেকে আমরা জানব বিষ্ণুদের সংক্ষিপ্ত জীবনী এবং শুনব তার পছন্দের বিষ্ণুদের কয়েকটি কবিতার অংশবিশেষ। দ্বিতীয় পর্বে থাকছে রুক্মিণীদের কণ্ঠে গান ভাষা। এই ভাষা কবিতাটি বিষ্ণুদের স্মৃতি সত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের অন্তর্গত। এটিতে সুরারোপ করেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। শুরু হচ্ছে অনুষ্ঠানের প্রথম পর্ব। নমস্কার, আমার নাম রুক্মিণী দে। আমি কবি বিষ্ণুদের নাতনি। আমার ঠাকুরদার কথা বলতে গেলে এক বিশাল অগাধ সমুদ্রের কথা মনে পড়ে। উনি আমাদের সকলকেই, পরিবারের সকলকেই অনেকভাবে অনুপ্রাণিত করেছিলেন। আমার মা শ্রীমতী মীরা দে ও বাবা শ্রী জিষ্ণু দে, যদিও দুজনেই ফিজিসিস্ট, ওনার কবিতা নিয়ে অনেক চর্চা করেছেন এবং সম্প্রতি ওনার কবিতায় শিল্প ও সঙ্গীতের প্রভাব নিয়ে লিখছেন। সেই লেখাটি পড়ে আমি অনেক কিছু শিখছি, জানছি। আজকে আমি ওনার কয়েকটি কবিতার অংশ পড়ব এবং একটি গান শোনাবো, কিন্তু তার আগে ওনার একটি ব্রিফ বায়ো স্কেচ আমি দিতে চাই। 1909 সালে 18ই জুলাই কবি বিষ্ণুদের জন্ম কলকাতায় 13 নম্বর কলেজ স্কোয়ারের পৈতৃক বাড়িতে। 51বর্তী পরিবারে ছোটবেলা কেটেছে। 1927-এ ম্যাট্রিকুলেশন, তারপর আইএ। 1931-এ ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে বিএ পাশ করেন সেন্ট পলস কলেজ থেকে। সেখানে নানান অধ্যাপক তাকে বিদেশি সাহিত্য, পাশ্চাত্য সঙ্গীত ও মার্কস দর্শনে জ্ঞান অর্জনের প্রভূত সাহায্য করেন। 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। সহপাঠী ছিলেন জ্যোতিরিন্দ্র মৈত্র, ক্ষিতীশ রায়, দেবব্রত বিশ্বাস, কৃষ্ণচন্দ্র লাহিড়ী, বরেন্দ্র প্রসাদ রায় এবং এই বছরেই সহপাঠিনী প্রণতি রায়চৌধুরী তাঁর সহধর্মিণী ও জীবন সঙ্গিনী হন। 1935 সালে বিষ্ণুদে কলকাতার রিপন কলেজে ইংরেজি সাহিত্যের বিভাগে অধ্যাপনার জীবন শুরু করেন। 1943-এ অধ্যক্ষ রবীন্দ্রনারায়ণ ঘোষের মৃত্যুর পর তাকে রিপন কলেজের দিনাজপুর শাখায় বদলি করা হয় বলে রিপন কলেজের চাকরিতে ইস্তফা দেন। কয়েক মাস প্রশান্তচন্দ্র মহলানবিশের ব্যক্তিগত সহকারী হিসেবে স্ট্যাটিস্টিক্যাল ল্যাবরেটরি প্রেসিডেন্সি কলেজে কাজ করেন। 1944 সালে বেঙ্গল এডুকেশন সার্ভিসের অধীনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে প্রেসিডেন্সি কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনায় যোগদান করেন। সেখান থেকে সেন্ট্রাল ক্যালকাটা কলেজ, যেটার নাম হলো মৌলানা আজাদ কলেজ, জয়েন করেন। অবসর নেন 1969 সালে এই কলেজ থেকে। নমস্কার, বিষ্ণুদের কবিতা নিয়ে এই উদ্যোগের সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা।
এটা আরও এই জন্যে, আমার আনন্দটা আরও এই জন্যে যে আমাদের সময়ে বিষ্ণু দে এবং তার সমকালীন লেখকদের নিয়ে আলোচনার পরিসর প্রায় স্তীমিত। কিছুটা আলোচনা হয় জীবনানন্দ নিয়ে, হ্যাঁ, জীবনানন্দ আচ্ছন্নতা আমাদের এমনভাবে গ্রাস করেছে যে তার সময় যে আরও অনেকে ছিলেন এটা আমরা প্রায় ভুলতে বসেছি। ফলে আমি বিশেষভাবে আনন্দিত যে বিষ্ণুদেবকে নিয়ে কিছু কথা বলার সুযোগ পাওয়া গেল। রবীন্দ্রনাথের পরে হ্যাঁ নতুন বাংলা কবিতা যারা শুরু করলেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যারা ছিলেন তাদের একজন হচ্ছেন বিষ্ণুদেব, অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত এবং তারপরে আরও অনেকে, সমরসেন, সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকে। বিষ্ণুদেবের অবস্থানটা বাংলা কবিতায় বিশেষভাবে আলোচনার যোগ্য আরও এই জন্য যে সময়ের দিকে, সমাজের দিকে, মানুষের দিকে সচেতনভাবে তাকিয়ে কথা বলার যে ধারা বাংলা কবিতায় রয়েছে, হ্যাঁ, সেই ধারার শীর্ষে রয়েছেন রবীন্দ্রনাথের পরে বিষ্ণুদেব। তো আমরা আজকে এই বিষ্ণুদেব ভালোবাসার কবিতা নিয়ে কথা বলবার যে পরিসর তৈরি করতে চলেছি সেখানে এই যে মানুষ, এই যে সময়, এই যে সমাজ, এই কথাগুলোর তাৎপর্য ভালোবাসার সূত্রে কিভাবে গ্রহণ করব আমরা সেটা একটু আলোচনা করি। ভালোবাসার কবিতা যখনই বিষ্ণুদেব কবিতার প্রসঙ্গে ভালোবাসার কথা আমরা বলবো তখন তার তাৎপর্যটা কিন্তু পাল্টে যাবে। তার কারণ হচ্ছে কোনো একমাত্রিক প্রেমের কবিতা বিষ্ণুদেব কবিতায়, বিষ্ণুদেব লেখায়, বিষ্ণুদেব রচনায় পাওয়া যাবে না। তার ভালোবাসা এবং প্রেমের কথা যখনই তিনি বলেন তার সঙ্গে যুক্ত থাকে কখনো কৌণিক ব্যঙ্গ, কখনো বা তীব্র, তীক্ষ্ণ, সময় মনস্কতা। শব্দবাচিক চর্চাকেন্দ্রের প্রতি শুভেচ্ছা। কবি বিষ্ণুদের ভালোবাসার কবিতায় কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পড়ছি মন দেওয়া নেওয়া। ডলু যদি আজ ন্যাকামি করে, প্রায় করে আগেকার মতো, তার মানে এই 2 মাস আগের মতো আর মন বাহবা দেয় না। প্রেম জিনিসটা কি নির্বোধের? 2 মাস আগে করুণ চাউনি, পাণ্ডুর গাল, রহস্য ভরা অস্ফুট ভাষা লাগতো ভালো। তখন সেই অবস্থা নাকি প্রেমের বাসা? আসল কথাটা আমি যা বুঝি, প্রেম বাজে। আসলে আমরা নতুন কিছু খুঁজি। নারীকে পুরুষ, পুরুষকে নারী, তাই তো খোঁজে। তার উপর তো সে জীবের ধর্ম পড়ি আছে, এরই নাম প্রেম। কিন্তু মানুষ কেমন করে যে এইতে বাঁচে, মানে এই প্রেমে কাব্যিক করেই সারাটা জীবন কাটিয়ে যে দেয়, আশ্চর্য না? এই ধরো আমি নবনীকান্ত, দিব্যি মহৎ হৃদয়, দিব্যি ভালোই ছেলে,
অনেক মেয়ে চাইতো আমায় তাদের স্বামী, ইতিমধ্যে যে গোল পাকিয়েছি, ডলু মানে এই মৈত্রী ঘোষ নাম্নী মেয়ের প্রেমে পড়ে গিয়ে। কাব্যিক ঘোরে কত উচ্ছ্বাস ওই বেচারার গলায়, গালে, দুহাতে, বাহুতে, বুকে আর ঠোঁটে তার দিয়েছি। ডলু যদি সেটা চিত্রগুপ্ত যেমন করে সব কর্মের হিসেব নিকেশ চুলচারা ভাবে খাতায় ধরে, ডলু যদি প্রেমের বিষয়ে সেরকম ভাব মাথায় ভরে, বিহিত কি তার? কি যে করি। অমল, মোহিত ইত্যাদিকে তো এগিয়ে দিলুম। ডলু যে তোমার খোঁজ করেও হে, কতটা আশাই না করেছিলাম, হলো না কিছুই। ICS এ অকাতরে ডলু ফেলি দিল। মেয়েরা কি বোকা! আর সেদিনই দুপুর বেলায় বাসে করে ডলু এইখানে আমার এ ঘরে চলে এসেছিল। সে কথা থাক। তা কথাটা হচ্ছে, কেমন করে ডলুর কঠিন করুণার হাত এড়ানো যায়, তা অবশ্য কোনো গোল না করে। তা না তো আবার স্ক্যান্ডালে দুই কান বেচারির যাবে যে ভরে, মহা মুশকিল। ঝগড়া করতে গেলেই ডলুর প্রেমই জাগে। আমি যদি খুব সাবধানে কোনো আভাস তুলি, ডলুর দোষ যে আমার কেমন বিশ্রী লাগে। আশা করি ডলু চটবে, কিন্তু সে চটে না খুব। হয়তোবা বলে, ও দোষ যে আছে আমি তা জানি, তাই বলে চুমু খাবে না আমাকে। তোমার মুখ এখানে রাখো। কিন্তু ডলুর দেহ ও মনের অলিগলি যত সবই জানা, আগেই বলেছি, অজানাই হলো প্রেমের নানা শারীরিক মানুষ ভাবের বাণী। ডলুর মনের ন্যাকামি বাগানি সবই জানি। ডলুর সুশ্রী দেহের অনেক খোঁজও দিয়েছে ডলু নিজে। এমনকি সেই আঁচিলটা, থাও, সেটাও জানি। নতুন তো নেই কিছুই। এখন করব কি যে বেজায় ক্লান্ত, শ্রান্ত লাগে। কিন্তু ডলুর সমস্যারই সমাধান আর পাব নাকি আমি? জীবনের শেষ দিনের আগে ক্লান্ত লাগে। বিষ্ণুদেব বিখ্যাত কয়েকটি কবিতা ধরে আলোচনায় কথা বললেই সেটা বোঝা যাবে। যেমন তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে, আমরা সবাই পড়েছি, ঘোর সওয়ার। জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোর সওয়ার। এই কবিতাটার মধ্যে একটা সম্পর্কের দীপ্তি রয়েছে, দীপ্তির নিয়ে কথা আছে, কিন্তু গোটা কবিতাটার মধ্যে আশ্চর্যভাবে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের প্রস্তুতির প্রসঙ্গ রয়েছে। সময় এবং সমাজের সদর্থক ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা কি করে প্রস্তুত হচ্ছি, কতটা প্রস্তুত হচ্ছি, আদৌ প্রস্তুত হতে পারছি কিনা, সেই প্রসঙ্গটি ঘোর সওয়ার কবিতার প্রধান বিষয়। অথচ এর অবলম্বন কিন্তু একটি ভালোবাসাময় সম্পর্কের বিস্তৃতি। যেমন ধরা যাক,
কবিতার মধ্যে আছে, অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার, চাঁদের আলোয় চাঁচর বালির চড়া, এখানে কখনো বাসর হয় না গড়া, মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি, আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি। আমাদের মনে পড়বে যে আমাদের গত শতাব্দীর 30-এর দশক থেকে তো বাংলা কবিতায়, সারা বিশ্বের কবিতাতেই গত শতাব্দীর শুরু থেকেই পোড়ো জমির প্রসঙ্গ নানাভাবে এসেছে। ক্ষত বিক্ষত, বিপন্ন, বিপর্যস্ত, নষ্ট এই যে সময়, সেই সময়ের কথা সারা পৃথিবীর কবিরা বলছেন, নানাভাবে বলছেন, তাদের নিজের মতো করে বলছেন। আমরা বিষ্ণুদের এই কবিতা তো সেটা পাচ্ছি ভালোবাসার রূপকে। হে প্রিয় আমার, প্রিয়তম মোর, আজও জন কাপে কামনার ঘোর, অঙ্গে আমার দেবে না অঙ্গীকার। এই জায়গাটুকু পড়লে মনে হয় আমরা যেন একজন প্রেমিক তার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে কথাটা বলছে, তাই না? হে প্রিয় আমার, প্রিয়তম মোর, আজও জন কাপে কামনার ঘোর, অঙ্গে আমার দেবে না অঙ্গীকার। অথচ এই কবিতাটা পড়লে আমরা বুঝতে পারি যে একটি ব্যক্তিগত প্রেমের আখ্যানের গল্প এই কবিতায় বলা হয়। কবি বিষ্ণুদের জন্মদিনকে কেন্দ্র করে শব্দ আয়োজন করেছে অনলাইন সাহিত্য আলোচনা এবং অনুষ্ঠানের। তারই অঙ্গ হিসেবে আমি আহুত বা আমন্ত্রিত হয়েছি কবি বিষ্ণুদের ঘোর সওয়ার কবিতাটি আপনাদের পাঠ করে শোনানোর জন্য। এই সুযোগ আমাকে দেওয়ার জন্য শব্দের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। কবিতা ঘোর সওয়ার, কবি বিষ্ণুদেব। জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, কোথায় ঘোর সওয়ার, দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষা তোলো, কোন ভয়, কেন বীরের ভরসা ভোলো, নয়নে ঘনায় বারে বারে ওঠা পড়া, চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি, হৃদয় আমার চড়া, অঙ্গে রাখি না কারোই অঙ্গীকার। চাঁদের আলোয় চাঁচর বালির চড়া, এখানে কখনো বাসর হয় না গড়া, মৃগতৃষ্ণিকা দূর দিগন্তে ডাকি, আত্মাহুতি কি চিরকাল থাকে বাকি। জনসমুদ্রে উন্মথি কোলাহল, ললাটে তিলক টানো, সাগরের শিরে উদ্বেল নোনা জল, হৃদয়ে আধির চড়া, চোরাবালি ডাকি দূর দিগন্তে, কোথায় পুরুষকার। হে প্রিয় আমার, প্রিয়তম মোর, আজ জন কাঁপে কামনার ঘোর, অঙ্গে আমার দেবে না অঙ্গীকার। হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো, 7 সমুদ্র 14 নদীর পার, হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ভরো, হঠকারিতায় ভেঙে দাও ভীরুদ্বার। পাহাড় এখানে হালকা হাওয়ায় বনে, হিম শিলাপাত ঝঞ্ঝার আশা মনে, আমার কামনা ছায়া মূর্তির বেশে, পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেঁষে, কাঁপে তনু বায়ু কামনায় থরো থরো, কামনার টানে সংহত গ্লেসিয়ার, হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো। হে দূর দেশের বিশ্ববিজয়ী দীপ্ত ঘোর সওয়ার, সূর্য তোমার ললাটে তিলক আনে, বিশ্বাস কেন বহিতেও ভয় মানে,
তরঙ্গ তব বৈতরণী পার। পায়ে পায়ে চলে তোমার শরীর ঘেঁষে আমার কামনা প্রেতচ্ছায়ার বেশি। চেয়ে দেখো ওই পিতৃলোকের দ্বার, জনসমুদ্রে নেমেছে জোয়ার। মেরুচূড়া জনহীন, হালকা হাওয়ায় কেটে গেছে কবে লোক নিন্দার দিন। হে প্রিয় আমার, প্রিয়তম মোর, আজ জন কাঁপে কামনার ঘোর। কোথায় পুরুষকার, অঙ্গে আমার দেবে না অঙ্গীকার? এই কবিতায় বলা হয়েছে যে মানুষ, যে সময়, যে ভবিষ্যৎ আমাদের সামনে, তার প্রতি আমি এই সময়ের মানুষ হিসেবে কিভাবে সাড়া দিচ্ছি, কিভাবে সাড়া দেব, তাকে কিভাবে গ্রহণ করব, তাকে কি গ্রহণ করতে পারবো, সে কি আমাকে গ্রহণ করতে পারবে? সময়ের সঙ্গে, সামনের আগামী সময়ের সঙ্গে এই সময়, আগামী পৃথিবীর সঙ্গে এই পৃথিবী সম্পর্কের বিন্যাস এই কবিতায় ধরা হয়েছে, স্পর্শ করা হয়েছে। একটি ভালোবাসাময় আখ্যানের সূত্রে এই কবিতাটা পড়লেই আমরা সেটা বুঝতে পারবো। এই কবিতার মধ্যে অনেকগুলো তাৎপর্য রয়েছে, নানা রকম ইঙ্গিত রয়েছে, নানা রকম ইশারা রয়েছে। কিছুটা যৌনতার ভঙ্গিও ব্যবহার করা হয়েছে সময়কে ধরবার জন্য, সময়কে স্পর্শ করবার জন্য, উদ্যত সময়কে গ্রহণ করবার তাগিদে। এই যে হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো, 7 সমুদ্র 14 নদীর পার, হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ভরো, হঠকারিতায় ভেঙে দাও ভীরুদ্বার। আছে এর মধ্যে যৌনতার ইশারা আছে। কতগুলো প্রসঙ্গকে, কতগুলো দিক থেকে, কতগুলো তাৎপর্যকে এক জায়গায় সংহত করে এই কবিতাটির লেখা। এখন আমি কবি বিষ্ণুদের কিছু কবিতার অংশ পড়ে শোনাচ্ছি। প্রথমে পড়ছি প্রতীক্ষা কবিতাটির শুরুটা। তুমি করো গান, তুমি আঁকো ছবি, কর্মে রচনা করো তুমি নব প্রাণ, তুমি তো আমার ভোরের স্বপ্নে আনন্দ ভৈরবী। এক যুগের সংলাপ, তৃতীয় স্ট্যান্জা। বাজাবে বাজাও তবে নানা সুর ভিন্ন ভিন্ন তারে, সত্যে স্বপ্নে কল্পনায় মানুষের আনমনার গত, তোমার সত্তায় সখী সবই স্বাভাবিক ও মহৎ। তবু জানি কোনোদিন কোনোক্ষণে কানাডার রাতে কিংবা বুঝি রামকেলির শিশিরের শীতল আভাতে তুমি আত্মহারা হবে, অন্ধকারে একাগ্র উৎসুক। বাজাবে বিহ্বল তুমি, জানাবে না কোন ছিন্ন তারে নক্ষত্রের পায়ে পায়ে এসে গেছে স্তব্ধ আগন্তুক। দিও তাকে ভৈরবীতে নিঃশব্দ তীব্রতা, 2 হাতে বক্ষে নিও সে তোমার সর্বস্বের ভৈরব ভিক্ষুক। মল্লার ভেজা সবিতা। কবিতা এখন ফেরার বিশ্বে কোথায়, এদিকে ওদিকে ভাঙাচোরা গ্রাম শহরে, তবু জাগ্রত দিন রাত ঘরে বাইরে, মাঠে জঙ্গলে মেঘনার গাঙে সোঁতায়। কবিতা কি শুধু ছাপার হরফে মেলে? কবিতার আদিরূপ কবিতার বাইরে। বাঁচাই কবিতা, রুদ্র সে অবহেলে, মৃত্যুকে মারে জঙ্গলে গ্রাম শহরে। এই কবিতাই আসবে হয়তো হরফে, লেখায় ছাপায়, জীবনের মহাকবিতা। সেই দিন পাবো মিশ্র আগুনে বরফে নতুন দিনের মল্লার ভেজা সবিতা।